হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউর চ্যানেল গসিপি বং। আপনাদের সঙ্গে আমি সাগরিকা। আর আজকে তারকাদের গসিপে আমাদের অতিথি নৃত্যশিল্পী অভিনেত্রী মালবিকা সেন। দিদি, ওয়েলকাম টু আওয়ার শো। নববর্ষ কেমন কাটলো? প্রথমেই শুভ নববর্ষ জানাই। শুভ নববর্ষ তোমাকে জানাচ্ছি এবং সকল দর্শককে জানাচ্ছি আগামী দিন শুভ হোক, নতুন বছর অনেক ভালো কাটুক। সকলকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। তো এই যে আমি প্রথমেই বললাম অভিনেত্রী, নৃত্যশিল্পী, অভিনেত্রী, তো আপনি কোনটাকে আগে রাখতে পছন্দ করেন? নৃত্যশিল্পী অবশ্যই। কারণ নৃত্যশিল্পী হিসেবে পরিচিতিটা আমার সবার আগে হয়েছে। পরবর্তীকালে আমি অভিনয় জগতে এসেছি এবং তারপরে সেটা ভালো লাগা থেকে সেটাও একটা সেমি প্রফেশন বলতে পারো। এমনিতেও আমি একজন স্কুল টিচার, বিদ্যাভারতী গার্লস হাই স্কুলে পড়াই। সেখান থেকে তার সঙ্গে নাচ, তারপর অভিনয়। এবারে পয়লা বৈশাখ কেমন কাটলো? পয়লা বৈশাখ খুব ভালো কেটেছে, কারণ আমাদের এই কমপ্লেক্সে খুব অনুষ্ঠান হয়, খুব মানে একটা বাঙালি নন বেঙ্গলি সবাই মিলে একসাথে হয়ে একটা অনুষ্ঠান হয়েছিল। তো সেখানে একটু থেকেছি, খাওয়া দাওয়া ছিল সকাল থেকে, সবাই মিলে মানে বাড়ির সবাই মিলে আমরা খুব ভালো কেটেছি আর কি। আর আমার গুরুর কাছে গিয়েছিলাম, আমার গুরু ভাগ্যমণি কুট্টি, সেখানেও তার সঙ্গে কিছুটা সময় কাটানো, আর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, ব্যাস এই খুব সুন্দর করে সময়টা কেটেছে পয়লা বৈশাখ। তো এই যে কমপ্লেক্সের মধ্যে একটা নাচ গান হয়, সেখানেও কি আপনি রিহার্সাল করানো সব উদ্যোক্তা? এই কমপ্লেক্সে আমি খুব একটা মানে পার্টিসিপেট করি না, আচ্ছা, নেপথ্যে থাকি আর কি। যদি কেউ কিছু করতে চায়, এসে আমার হেল্প চায়, তখন আমি সেটুকু হেল্প করে দিই। আদারওয়াইজ আমি খুব মানে একদম সামনে থেকে কিছু করি না, পিছন থেকে। তো কত ছোট থেকে শুরু হয়েছিল নাচ? নাচ শুরু হয়েছে আমার 4 বছর বয়স থেকে। তখন আমি স্কুলেও ভর্তি হয়নি, সেই সময় আমার নাচের স্কুলে ভর্তি হওয়া। মায়ের সঙ্গে, মায়ের গুটি গুটি পায়ে হাত ধরে নিয়ে গেছেন। মা খুব নাচের ভক্ত, মা নিজে খুব নাচটা পছন্দ করেন ইনফ্যাক্ট। এবং নিজের যেহেতু হয় না অনেক সময় মানে হয়ে ওঠেনি, সেজন্য আমাকে দিয়ে সেটা, প্রথম সন্তান আমি, তাই আমাকে আগে নাচের স্কুলে ভর্তি করানো হলো। স্কুলের টিচারের কোলে বসে আমি প্রথম স্টেপ শিখেছিলাম। তো এবারে আস্তে আস্তে, তখন তো আর ভালো লাগা বা ভালোবাসা কিছুই আসে না, তখন একটা জাস্ট করছি। কিন্তু তখন থেকে সবাই বলতো যে নাচটা ভালো করি, ছোটবেলা থেকে করতে আস্তে আস্তে পরবর্তীকালে সেটা একটা ভালো লাগা, ভালোবাসা, প্যাশন এবং প্রফেশন। ভারতনাট্যম দিয়েই কি শুরু নাকি? না, ভারতনাট্যম দিয়ে শুরু না। আমি স্টার্ট হয়েছিল আমি কথক, আচ্ছা, এবং ফোক, লাইট মিউজিকের সঙ্গে ডান্সটা, সেগুলো সব করতাম। ক্রিয়েটিভ ডান্স, অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি কথক ডান্সটা শিখেছি। ওখানে আমি মানে ইস্টার্ন জোন থেকে ফার্স্ট হয়েছিলাম, গোল্ড মেডেলিস্ট। তারপরে পরবর্তীকালে বিয়ের পর আমার হাজব্যান্ড বললেন যে খুব ভারতনাট্যম পছন্দ, তখন তো যেটা হয় আর কি, হাজব্যান্ড যা বলছে, যেটা পছন্দ করছি সেটাই করবো, তুমি একটু ট্রাই করে দেখতে পারো। তা আমি তখন কথকের প্রতি এত আমার ভালোবাসা, আমি না ওটা ছাড়া আমি আর কিছু শিখবই না। যেহেতু ও বলেছে, সেহেতু আমি ঠিক আছে একবার একটু ট্রাই করে দেখতে পারি। তখন গুরু ভাগ্যমণি কুট্টির কাছে যাওয়া, সেটাও একটা মজার কাণ্ড। মানে তখন তো জাস্ট বিয়ে হয়েছে আমার, সদ্য স্কুলে চাকরিতে জয়েন করেছি। আমার মানে হাজব্যান্ড, আমি একটুখানি টিমিড, মানে একটু চাকরি বাকরি করবো না, একটু ঘরের মধ্যে থাকতে পছন্দ করতাম। কিন্তু আমার হাজব্যান্ড তখন ছিল স্টেটস, মানে তখন ওর আউটলুকেই আলাদা। ও তখন বলতো যে না, বাড়িতে বসে বাড়ির সমস্ত কাজকর্ম করো, সেটা আলাদা কথা, সেটা অনেকেই করে, কিন্তু তোমাকে আমার যেটা পছন্দ, তুমি 1 টাকা ইনকাম হলেও তুমি বাইরে বেরোবে এবং ইনকাম করবে, তুমি রোজগার করবে, এবং সেটার জন্য তোমাকে বাইরে বেরোতে হবে। তো এইভাবে আমার বাইরে বেরোনো ওই প্রায় সাপোর্টটা দিয়েছিল। একটু আমি ভীতু গোছের ছিলাম। আস্তে আস্তে বাইরের জগতের সঙ্গে পরিচয়, অল্প বয়সে বিয়ে হয়েছিল, আমার থেকে একটু এজ ডিফারেন্স আমার হাজব্যান্ডের। তো খুব সুন্দর করে আমাকে ম্যানেজ করেছিল, করিয়ে নিয়েছিল। সেখান থেকে স্কুলের চাকরি, তারপরে সেখান থেকে ওরই ইচ্ছে মতন আমি ভারতনাট্যমে ভাগ্যমণি কুট্টির কাছে যাই। ওখানে গিয়ে একদম পুরোটা না চেঞ্জ হয়ে গেল। আমি বললাম না, আমি খুব টিমিড ছিলাম, ভীষণ লাজুক। অভিনয় করতে বললেও করতে ইচ্ছে করতো না, বা কথা বলতে পারতাম না, মানে একটু লজ্জা পেতাম। ওখানে গিয়ে একটা অদ্ভুতভাবে দরজাটা খুলে গেল।
কি করে হলো আমি জানি না, আন্টি এত আমাকে প্রেস করতে লাগলো, প্রশংসা করতে লাগলো, আমার কনফিডেন্স লেভেলটা এত হাই হতে লাগলো, তখন দেখলাম যে আমি অনেক কিছুই পারি, এই অনেক কিছু পারি পারি করতে 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 এখন এই জায়গায় পৌঁছে গেছি। তো কথক তো খুব একটা মিষ্টি ডান্স ফর্ম, এবার এখন কি কথকের সঙ্গে একদমই কোনো সংযোগ নেই? প্রয়োজন হলে কোনো কিছু কম্পোজিশনের সময় আমি সেটাকে কত্থকটা দেই, কিন্তু আচ্ছা, প্র্যাকটিস খুব একটা করি না। কারণ আন্টি বলেছিলেন যে যখন আমি ভারতনাট্যম করছিলাম, নাচ করছি, তখন আন্টি একদিন বলছেন যে তোমার কত্থকটা একটা নর্থ ইন্ডিয়ান স্টাইল, ভারতনাট্যম একটা সাউথ ইন্ডিয়ান স্টাইল, দুটো নাচের স্টাইল একদম আলাদা, চোখের চাউনি, হাতের মুদ্রা, দাঁড়ানোর ভঙ্গি, সমস্ত কিছু আলাদা। আমি কিন্তু সাইমিলটেনিয়াসলি দুটোই প্র্যাকটিস করতাম তখন, কিন্তু আন্টি বলছে ওটা যেহেতু ছোট থেকে করা, বডিতে এত বসে গেছে যে ভারতনাট্যম করতে গেলে যে জিনিসটা তোমার একদম পিওর যেটা লাগছে, নর্থ ইন্ডিয়ান স্টাইলটা তোমার বডিতে ঢুকে যাচ্ছে, তাকানোর স্টাইলগুলো অনেকটা ওরকম চলে আসছে। একটু তুমি প্র্যাকটিসটা বন্ধ রাখো। আচ্ছা, ওই যে বন্ধ করলাম, ওই প্র্যাকটিসটা তখন আর হলো না। তখন ভারতনাট্যমে এত ডুবে গেলাম, তারপরে সেখান থেকে কুচিপুড়ি, ভেম্পাটি চিন্নাস্বতমের স্টাইলে কুচিপুড়ি শিখলাম, এখন তো দুটোই পারফর্ম করি, তো পুরো সাউথের দিকে কনভার্ট করলাম। আচ্ছা, মানে এখন কি নাচের স্কুলে আপনিই নাচ শেখান? নাচ আমার নিজস্ব একটা ক্লাস স্কুল আছে, কিন্তু কালামান্ডলামে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করি। আন্টির যে কোনো আমাদের ডান্স ড্রামা হোক বা কোনো প্রোডাকশন হোক, আন্টিকে আমি অ্যাসিস্ট করি। তো এখন বাড়িতেও প্র্যাকটিস করেন রেগুলার? আর সবাই বলেন নৃত্যশিল্পী হতে গেলে একটা ডায়েট প্রয়োজন, প্রপার ডায়েট, তো সেটাও কি মেনটেন করা হয়? প্রপার ডায়েট অবশ্যই মেনটেন করা হয়, মানে সেটা ছাড়া তো অসুবিধা আছে না। মানে যে কোনো কিছু, দেখো কোনো কিছু পেতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাকেও করতে হয়েছে। একটা সময় তো মানে কিছুই প্রায় খেতাম না, ঘন্টার পর ঘন্টা শুধু প্র্যাকটিস করে যেতাম, দই, শশা আর কিছু ওই ছোলা সেদ্ধ টেদ্ধ এইসব, মানে একবার জীবনটা একেবারে শেষ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছিল শুধু মেনটেন করতে করতে। কিন্তু ওই যে তারপরে যেটা ফলটা খুব ভালো, মানে আমার ফিটনেস বলো, সব কিছু যখন আমি পাচ্ছি তখন আর সেটা খারাপ লাগে না। কিন্তু এখন দেখো একটা বয়সের সঙ্গে সঙ্গে তো একটা ফ্যাট আসার একটা টেন্ডেন্সি থাকে, সে সময় আমাকে এখন আরও বেশি আমাকে কনসিয়াস হতে হয় যে না, আমাকে যোগা করতে হয়, জিমে যেতে হয়, এগুলো করি, আর নাচের প্র্যাকটিস তো আছেই। তো অনেকেই বলে আমরা মানে যারা এখন জাস্ট ভর্তি হচ্ছে তারা চায় নৃত্যশিল্পী হব, এটাকেই কেরিয়ার হিসেবে নেব, তো কিভাবে চললে একদম প্রপার নৃত্যশিল্পী হওয়া যায়? নৃত্যশিল্পী হতে গেলে দেখো অনেকে তো হাজার 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 ছেলেমেয়েরা নাচ শিখছে, সবাই কি আর সেই জায়গাতে পৌঁছতে পারছে না, কিন্তু কিছু কিছু কোয়ালিটি নিশ্চয়ই দরকার হয়। যেমন তোমার ডেডিকেশন থাকতে হবে, তুমি আজ শিখতে শুরু করলে কালকেই আমি স্টেজে নাচবো, এই মেন্টালিটি নিয়ে কিন্তু নাচ শেখা শুরু করা, কোনো কিছুই, নাচ শুধু নয়, যে কোনো কিছু, ক্লাসিক্যাল, শাস্ত্রীয় যে কোনো নৃত্য বলো, শাস্ত্রীয় শৈলী যে কোনো কিছু, নাচ হোক, ইনস্ট্রুমেন্ট হোক, অনেকটা সাধনার দরকার আছে, প্রচুর টাইম দিতে হবে, অনেক সাধনা করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, আর তোমাকে না একটা মানে লক্ষ্য স্থির রাখতে হবে যে আমি করেই যাব। আর সবসময় আমি যেটা ফিল করি যে আমি আজকে করলাম, আমার সঙ্গে সঙ্গে ফল পেতে হবে, হয়তো আমার ভাগ্যে একটু দেরিতে হবে, আমি যে আজকে শিখলাম আজকেই আমি আমার ফেম পাবো, আমার হয়তো দেরিতে আসতে পারে, কিন্তু তোমাকে তো ধৈর্য রাখতে হবে, ধৈর্য নিয়ে সেটাকে প্র্যাকটিস করে যেতে হয়, নিজেকে পরিশীলিত করতে 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 তুমি একটা জায়গায় যাবে। পালিশ করতে করতে চকচকে হয় না, তুমি তো কি বলবো, একদম মানে আর্ন করা জিনিস তুমি তো স্টেজে উঠতে পারবে না, তুমি সবেই শিখেছো, তখন তোমাকে স্টেজে প্রেজেন্ট করার যেই সৌন্দর্যটা হবে বা দর্শকের সঙ্গে কানেক্ট করার যে ব্যাপারটা, এটা তোমার অনেক অভিজ্ঞতার পর হয়, তোমার অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, তখন তুমি যে প্রেজেন্টেশনটা দেবে, যেটা প্রেজেন্ট করবে, সেটা দর্শকের কাছে অনেক মনোমুগ্ধকর হবে। তাই সবসময় উচিত একটু ধৈর্য সহকারে প্র্যাকটিস করে ব্যাপারটাকে আয়ত্তে আনা, তোমার শরীরে বসাবে, তারপর তুমি সেটাকে প্রেজেন্ট করবে। প্রথম স্টেজ পারফরমেন্স কেমন ছিল? প্রথম স্টেজ পারফরমেন্স আমার কত্থকের ছিল। আচ্ছা, ছোট তখন আমি ক্লাস 7 কি 8-এ পড়ি, সেই সময় আমার ছোট ছোট চুল ছিল ন্যাচারালি, আর কত্থকের লম্বা একটা বেনুনি করার একটা ব্যাপার, এই লম্বা বেনুনি করে দিয়েছে মা, টেনে টুনে চুল কোনো মতে বেঁধে টেঁধে দিয়েছে,
ঠিক আমি খুব স্পিডে চাকা মানে দিতাম আর কি স্পিনটা। একবার জাস্ট এদিকে একটা দুটো ঘুরলাম দুদিকে, আস্তে আস্তে আমার চুল খুলতে শুরু করলো এদিক থেকে ওদিক থেকে। কিন্তু আমি এত মানে কি বলবো ভীষণ লাজুক ছিলাম, তো সবাই ভাবছে যে আমি বুঝি এক্ষুনি ভ্যাঁ করে কেঁদে স্টেজ থেকে বেরিয়ে চলে আসবো। তো অদ্ভুতভাবে একদম অপোজিট হলো। আমি পুরো প্রোগ্রামটা করলাম ওই রকম অবস্থায়, মানে চুলটা খুলে এখানে একটা পিন করা ছিল, সে পিন থেকে ঝুলছে, একদম পা অবধি ঝুলছে, ওটা লক করে ঝুলছে। ওই অবস্থায় পুরো ববকাট চুল বেরিয়ে গেছে। ওই অবস্থায় পুরো প্রোগ্রামটা শেষ করে আমি তারপরে বাইরে এসে ব্যাঁ করে কেঁদে ফেলেছি মার কাছে, মা আমার কি অবস্থা। কারণ দর্শকরা কিছুক্ষণ হাসছিল, তারপর আমার সিরিয়াসনেস দেখে ওরাও চুপ করে গেল, মানে হেসে ফেলেছে বাচ্চা চুলটা বেরিয়ে গেছে দেখে। তারপরে সবাই চুপ, সবাই সিরিয়াস ভাবে দেখেছে। কিন্তু ওই তারপর থেকে আমি এত কনসিয়াস হয়ে গেছি যে আমি একেবারে মানে এটা খুলে যাওয়া সেটা খুলে যাওয়া আমি একদম পছন্দ করি না। তো খুব নিট ভাবে যাওয়ার চেষ্টা করি আর কি, ছোট থেকে ভয়টা ঢুকে গেছে। তো এখন যে অভিনয় জীবনে আপনি এলেন, তো অভিনয় তো সেরকম ভাবে কোনোদিন প্রথাগতভাবে তো কোনোদিন শেখা হয় না, তো প্রথমে কিছু অসুবিধা হয়নি মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করা? কিছু জিনিস আছে জানো, যেটা ইনবর্ন থাকে। আমার যে ভেতরে অভিনয় জিনিসটা আছে এটা আমি প্রথমে বুঝতেই পারিনি। আমি তোমাকে যেটা বলছিলাম যে আমি ভীষণ শাই ছিলাম, কথা বলতে গেলে আমি 14 বার ভাবতাম। আমি সেন্টেন্সটা কমপ্লিট করে কথাটা বলবো, সবাই আমাকে কি ভাববে, কতটা কি বলবে, খারাপ বলবে কি ভালো বলবে, এগুলো আমার ব্যাক অফ দ্য মাইন্ডে প্লে করতো, যার জন্য আমি চুপ করে থাকতাম। একটা প্রশ্ন করলে আমি 2-3 বার প্রশ্ন করার পরে আমি উত্তর দিতাম। যখন একটু বড় হলাম, স্কুলের যখন আমি নাচ করছি সবাই আমার নাচের টিচার বলতেন যে এত ভালো করছিস, এক্সপ্রেশন দিস না কেন, মনে হয় তোকে কেউ বকেছে, এরকম একটা কষ্ট। আমি ভাবতাম যে আমি কেন হাসবো, আমি শুধু কেন হাসবো, লোক এমনি হাসলে লোকে আমাকে বোকা বলবে। এটা ছোটবেলা থেকে হয় আমাকে। একটু বড় হওয়ার পরে একটু বুঝতে শিখলাম, যখন একটু দেওয়ার চেষ্টা করতাম, পারতাম না। তারপর হঠাৎ করে যখন আমি একটা মানে পরীক্ষা দিতে যাই, তখন হঠাৎ আমাকে এমন একটা জিনিস করতে বলা হলো, সে সময় আমার দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা, আমার করতেই হবে, করে ফেললাম। এবং তারপরে আমি বুঝতে পারলাম যে আমি যদি লজ্জাটাকে কাটিয়ে উঠতে পারি আমি পারবো। এরপরে আমার অভিনয় জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না ঠিকই, কিন্তু যে বললাম ভারতনাট্যম করতে গিয়ে ওখানে অনেক ইলাবোরেটলি অভিনয় করতে হয়, এবং দর্শক যে লাস্ট সিটে বসে আছে সেইখানে অবধি আমার অভিনয়টা বা বডি ল্যাঙ্গুয়েজ বলো, এক্সপ্রেশন বলো, সব আমাকে পৌঁছে দিতে হবে। তো সেইটার একটা ট্রেনিং চলতে থাকলো আন্টির কাছে। এবার ওটা করতে করতে একই সঙ্গে আমি যখন এক একটা আইটেম প্রেজেন্ট করতাম ভারতনাট্যমে, তখন একই সঙ্গে আমি রাধাও করছি, কৃষ্ণও করছি, কখনো কংস করছি। একই সঙ্গে আমি যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করছি তখন দ্রৌপদীও করছি, পাণ্ডবও করছি, কৌরবদের ক্যারেক্টারও করছি, শকুনি ক্যারেক্টারও করছি। তো এই যে সেকেন্ডে যে ক্যারেক্টার চেঞ্জ করা, এটা আমার কাছে খুব জল ভাতের মতন হয়ে গিয়েছিল, মানে রক্ত করে ফেলেছিলাম। সেই জন্য অভিনয়টা আমার ভেতরে ছিল, সেটা প্রকাশ পায়নি। এই নাচ করতে করতে সেটা আস্তে আস্তে বেরিয়ে এসেছে, কনফিডেন্সটা পেয়ে গেছি। তারপরে যখন আমাকে অভিনয়তে আসতে, এর আগেও অনেক বছর আগে আমাকে বলেছিলেন, তখন আমি অভিনয় জগতে যাব না, এটা আমার ভেতরে ছিল যে আমি নাচটা করি, আমি পারবো না। কিন্তু একবার এই 2015 সালে ব্লুজ থেকে আমাকে জোর করে, মানে প্রায় জোর করেই অভিনয় জগতে নিয়ে আসা হলো। বললেন যে আপনি করে দেখুন, আপনারই ক্যারেক্টার, ভারতনাট্যম ক্লাসিক্যাল একজন গুরু, ক্লাসিক্যাল ডান্সার, গুরুর ক্যারেক্টার, তুমি রবে নীরবে বলে একটি সিরিয়াল প্রথম করি আমি, সেখানে আমারই ক্যারেক্টার করেছিলাম এবং নামটাই মালবিকা সেন ছিল। আমাকে দিয়েই প্রথম সিরিয়ালটা শুরু হলো এবং শেষও হলো, মানে আমারই ডায়েরিতে লেখা গল্পটা থেকে হয়েছে। তো সেইখান থেকে যাত্রা শুরু, মানে অভিনয়। আমি ভাবতে পারিনি, জানো তো, এত ক্যামেরা চারিদিকে এরকম এই ক্লোজ লেভেলে রয়েছে, এত লোক তাকিয়ে আছে আমার দিকে, আমি ডায়লগ থ্রো করে অভিনয় করব,
মাইম করার আমার হ্যাবিট, কারণ আমাকে তো নাচের সময় কিছু কথা বলতে হচ্ছে না, ডায়লগ থ্রো করতে হচ্ছে না, তো আমি অভিনয় দিয়ে এটা দিয়ে সমস্ত বডি দিয়ে আমি প্রেজেন্ট করছি, কিন্তু ওখানে গিয়ে তোমাকে ডায়লগ থ্রো করতে হবে। আর আমার যেটা হয় যে যেমন যে তোমার সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছো আমি কত হাত এরকম করি, এটা আমার হ্যাবিট। কারণ আমার নাচ করতে করতে সবসময় একটা মানে আমাকে সবসময় বলে, আমার বোনরা বলে বা আমাকে বলে সবসময় আমি নাকি রান্না করিও খুন্তিটা নাড়িও নাচের ভঙ্গিতে, তো হয়ে যায়। হ্যাঁ, তো করতে করতে একটা ঢুকে যায় বডিতে। তো নাচ তখন অভিনয় করতে গিয়ে আমার যেটা হচ্ছে, আমার নাচ এসে যাচ্ছে, শেখানো হলো যে কিভাবে করতে হয়, কিভাবে ছোট করে অভিনয় করতে হয়, ছোট স্ক্রিনে আমাকে অভিনয়টাকে অত বড় করলে হবে না, ছোট করে আনতে হবে। এইভাবে একটু একটু করতে করতে আমি শিখেছি। ওই ফর্মাল ট্রেনিং যেটা তুমি বলছো সেটা নেই ঠিকই, কিন্তু যে ডিরেক্টরদের সঙ্গে আমি কাজ করেছি, যে হাউসের সঙ্গে আমি কাজ করেছি, তারা এত সুন্দর করে আমাকে করিয়ে নিয়েছে কাজটা, করতে 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 শিখেছি। কিছু মানে আছে না, আমরা একটা কথা বলি, আমার গুরু বলতেন, গুরু থাঙ্কিমণি করতে, যে আমরা কিছুটা কোয়ালিটি নিয়ে আমরা জন্মাই, 25% নিয়ে আমরা জন্মাই, তারপর 25% আমরা শিখি গুরুর কাছে, 25% আমি নিজে প্র্যাকটিস করে করে নিজেকে রপ্ত করি, আর বাকি 25% কালক্রমে মানে দেখে 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 ভালো জিনিসটা নিয়ে নিয়ে শেখা। হ্যাঁ, তো এইভাবে তোমাকে একটা 100% একটা শিল্পী হওয়া যায়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ওইভাবে হয়তো অভিনয়টা শিখিনি, কিন্তু ভালো ভালো ডিরেক্টরদের হাতে পড়ে বা যারা আমাকে করিয়ে নিয়েছেন কাজটা, তাদের কাছে শিখে ওইভাবে ফিল্ডে নেমে আমি শিখেছি আর কি, এইভাবে কাজ করা। আমি যেটুকু দেখেছি সেটুকু, যখন আপনি মানে মায়ের রোল করছেন, কিছু মানে ছেলে মেয়েদের এমন ভাবে ভালোবাসছেন বা শাসন করছেন, দেখে মনে হয় মায়ের মতোই। তো এটা কি কোনো রিহার্সাল করে তারপর সেটে যাওয়া, নাকি এসে যায়, মানে নিজের থেকেই এসে যায়? নিজের থেকে এসে যায়, কারণ যাদের সঙ্গে আমি করি, কারণ আমি যেহেতু একজন টিচার, সেহেতু শাসন করা তাদের সঙ্গে, আর আমার যেহেতু স্টুডেন্টরা আমার ভীষণ ক্লোজ, তাদের ভালোবাসা সবকিছু মিলিয়ে না, সবসময় তো এটা এদের নিয়েই তো আমার জগৎ। তো সেই জন্য আমার ওইখানে গিয়েও ওই ক্যারেক্টারটা, আমি যখন স্ক্রিপ্টটা পড়ি, স্ক্রিপ্টটা পড়ার সঙ্গে সঙ্গে আমি ব্যাপারটা মাথাতে ঢুকিয়ে নিই যে আমি এই ক্যারেক্টারটা করছি। যেমন আমি যখন ফাগুন বউ করেছি একরকম, কোরা পাখি করেছি আর একরকম, খড়কুটোতে আবার একদম অন্যরকম। খড়কুটোর ক্যারেক্টার আলাদা ছিল। আবার কিছুদিন আগে জিয়ে একটা করলাম, সেখানে সবাই রূপের মা বলে, আমি তো ভাবতে পারিনি এরকম আমি মানে টর্চার করছি ছেলের বউকে। নিজের ভেতরে আমার ভীষণ অসুবিধা হতো। প্রথম এই ধরনের ক্যারেক্টার করতে গেলে আমি ফার্স্ট নেগেটিভ ক্যারেক্টার করেছিলাম শ্রীময়ীতে। আমি যখন বললাম আমি নেগেটিভ ক্যারেক্টার, তখন লীনা গাঙ্গুলি উনি বলেছিলেন যে নেগেটিভ বলে কিছু নেই, অনেক মানুষ এরকম হয়। ও এমন একটা মা যে তার মেয়ে ছাড়া কাউকে চেনে না, মেয়েকে এত পজেস করে যে মেয়ের ভালোটা, মেয়ের সমস্ত কিছু তার কাছে সব থেকে বড়, যেটা খড়কুটোতেও ছিল। তাই এরকম মা আছে, মানে মেয়েকে ভালো জিনিসটা পড়াবো, মেয়েকে ভালোটা খাওয়াবো, আমার মেয়ে যাতে সব থেকে সুখী থাকে সেই দিকে আমার নজর, সে বাকি কেউ কি করলো না করলো আমার তাতে লিস্ট বদার। এই ধরনের ক্যারেক্টার কিন্তু আছে, এই ধরনের মা আছে, প্রচুর আছে, তুমি একটু ভেবে দেখো। আমি মনে মনে ভাবলাম, হ্যাঁ সত্যি তো, আমার মাও তো আমার ভালোটাই দেখে, তো সে যদি একটু রুডলি হয় দেখে সেটা আলাদা কথা, সেভাবে আমি তাহলে অভিনয়টা কিভাবে করি। তো অদ্ভুতভাবে ওই নেগেটিভ ক্যারেক্টারগুলোকে নিয়েই আমাকে সবাই বলতো খুব ভালো হয়েছে। আমি নিজেই বুঝতে পারতাম না যে শ্রীময়ীটাও খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, খড়কুটোতেও খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। আমি ভাবতেই পারিনি যে ওই ক্যারেক্টারগুলো করলে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। ভেতর থেকে মন থেকে মেনে নিতে পারতাম না, কিন্তু যখন করছি, যখন যেই ক্যামেরা অন হচ্ছে আমি সঙ্গে সঙ্গে সেই ক্যারেক্টার হয়ে যেতাম, তখন আর কিছু আমার মাথায় থাকতো না, এইভাবেই করতাম আর কি। নেগেটিভ শেডসের ফিডব্যাকটা ভালো, ফিডব্যাকটা খুব ভালো। কিন্তু এই যেটা ইচ্ছে পুতুলের রূপের যে মা, ইচ্ছে পুতুলের একদম একটু অন্যরকম মা, সবসময় ছেলের সব অন্যায়গুলোকে, বদবুদ্ধিগুলোকে সাপোর্ট করে। ওখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, হ্যাঁ বদবুদ্ধিগুলোকে সাপোর্ট করছি, তার কারণ হচ্ছে আমি ছেলেকে অন্ধের মতন ভালোবাসি। অতিরিক্ত ভালোবাসা থেকে এই জিনিসটা হয়। একটা মাত্র সন্তান, তাকে
প্যাম্পার করা এই করা, অনেক মাই এরকম আছে। হ্যাঁ। তার যত পরের দিকে আমি ওকে কিন্তু বলছি বারবার যে বাবার কথা শোনো, এবার তোমার এটা করতে হবে, কিন্তু যখন ওর মানে কাজগুলো করছে তখন কোনোভাবে আমি ওকে সাপোর্ট করে যাচ্ছি যে ঠিক আছে থাক থাক, মানে আমারই তো ছেলে, ওর যাতে ভালো হয়, ও যাতে ভালো থাকে, এই করতে গিয়েই ফেসে যাওয়া আর কি। একটা অদ্ভুত ক্যারেক্টার ছিল, যাই হোক এনজয় করেছি ক্যারেক্টারটা করে। সত্যি কথা বলতে কি, নিজে যা নই তার অপোজিট একটা কোনো কিছু করাটাই তো অভিনয়। তো সেটা যখন অ্যাপ্রিসিয়েটেড হয় তখন মনে হয় যে হ্যাঁ কাজটা করতে পারছি। বাস্তবে কি প্রতিবাদী নাকি না কোনো ঝুট ঝামেলায় যাব না? প্রতিবাদী, কিন্তু খুব আমি ভোকাল নই। আচ্ছা। হ্যাঁ, আমার যদি মনে হয় যে আমি এটা পছন্দ করছি না, আমি নিজেকে সরিয়ে নেব, চুপচাপ থাকবো, হয়তো একটু হলে প্রতিবাদ করব, ওই সাইলেন্টলি থাকে। আমি খুব একটা বেশি ভোকাল নই। এবং এই যে এখন দেখো একটা ছোট কোনো কথাতেই সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের কথা উঠে আসে, মানে এখন সোশ্যাল মিডিয়াটা হয়ে গেছে পুরো একটা খোলা খাতার মতন, যে যা খুশি পারছে লিখে দিতে পারছে। তো ওই জায়গাতে আমি খুব একটা বেশি প্রতিবাদ করি না। অবশ্যই যেহেতু একজন স্কুল শিক্ষিকা, যেহেতু এখন ডান্স টিচার, ওদিকেও টিচার, মানে সব দিক থেকে আমি আছি, তো ন্যাচারালি নীতিবোধ, ডিসিপ্লিন মানো, কোনটা ঠিক কোনটা একটু বলার আমার হ্যাবিট আছে। তবে তাই নয়, এই নয় যে সারাক্ষণ সবাইকে বকছি, তাও নয়, খুবই ভালোবেসে বোঝানোর চেষ্টা করি। প্রতিবাদী আমি ভেতরে ভেতরে নিশ্চয়ই। এখন তো মানে ইয়াং জেনারেশন সোশ্যাল মিডিয়ায় ভীষণ রিলস বানায় এবং মধ্যবয়সীরাও বানাচ্ছে, কিন্তু সেই হিসেবে আপনাকে অতটা রিলসে দেখা যায় না। মানে এটা কি ভালোই লাগে মুখচোরা স্বভাবের জন্য নাকি? মুখচোরা স্বভাবের জন্য, এক নম্বর ঠিক বলেছো। আর মানে আমি না কি করবো, রিলস গুলো দেখিয়ে আমি দেখতে খুব ভালোবাসি, কিন্তু জানো তো যখন অবসর সময় আমি মানে বসে বসে শুধু দেখতে থাকি যে কারা কত রকম ভাবে করছে, কত কি করা যায়, কত কি ভাবা যায়, অনেক ইনোভেটিভ আইডিয়া পাওয়া যায়, কিন্তু মানুষের কত রকম ইমাজিনেশন, মানে ভাবতেই পারে না। মানে আমার সত্যি কথা বলতে কি দেখতে খুব ভালোবাসি, কিন্তু নিজে করতে পারি না। আমি কিভাবে করব, কি করব, লোকে কি ভাববে, শুধু এইটাই আমার মাথাতে আসে যে না বাবা থাক। আমার ছোট বোন খুব হইচু, আমার একদম অপোজিট ক্যারেক্টার। ও সবসময় আমাকে বলে দিদি কিছু একটা কর, তুই এত লোকে এত কত কর, তুই কেন কিছু করিস না, কিছু একটা বল না। নাচের ছোট ছোট টিপস দিতে পারিস, আমার স্টুডেন্টরাও বলে ইনফ্যাক্ট ছোট ছোট টিপস এমন কিছু যেগুলো খুব কাজে লাগে। করবো ভাবি, কিন্তু করে উঠতে পারি না। ওই একটা বাধক কিছু একটা যেন মনে হয় অদৃশ্য কেউ পিছন থেকে টানে, আমি করে উঠতে পারি না। হয়তো করবো, দেখি, ভাবনা চিন্তায় আছে। তার মানে আরেকটু নতুন রূপে পাওয়া যাবে, দেখা যাক। তো মানে আমাদের এখনকার জেনারেশন নয়, মানে মধ্যবয়সী যারা, তারাও বলে যে বিয়ে হয়ে গেলে কিন্তু ক্যারিয়ারটা অনেকটা পাল্টে যায়, মানে দুটো লাইফের মধ্যে তো অনেকটা পার্থক্য, অনেকটা চেঞ্জ হয়। কিন্তু আপনার ক্ষেত্রে শুনলাম বিয়ের পর আপনি অনেকটা এগিয়ে গেছেন। হ্যাঁ, তাহলে মানে এই বিয়েটা যে হয়েছিল, এখনকার জেনারেশন তো লাভ ম্যারেজেই বিশ্বাসী, না চিনি না জানি না এরকম কোনো লোকের সাথে অ্যারেঞ্জ ম্যারেজে যাব না। তো আপনার ক্ষেত্রে সেটা কি হয়েছিল, অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। আসলে কি বলতো, এই যে কপালে লেখা থাকে না, এটা খণ্ডাতে পারে না কেউ। এই বিয়ের পর কেরিয়ার নষ্ট হয়ে যায় বা কেরিয়ার হয়, এরকম ভাবে একটা স্ট্যাম্প দেওয়া উচিত নয়। এরকম যদি আমি বলি তাহলে কি হবে, অনেকের বিয়ের ব্যাপারটা থেকে, একেই তো এখনকার জেনারেশন বিয়েটাকে একদম, মানে আমিও সাপোর্ট করি মাঝে মাঝে, ওদের করতে হবে না, নিজের পায়ে দাঁড়া, একদম নিচের পায়ের নিচে জমির শক্ত হয়ে গেলে কাউকে দরকার হয় না। কি দরকার আছে রেসপন্সিবিলিটি এত নেওয়ার, নিজে বলি। কিন্তু আবার এক্ষেত্রে আবার অনেকে যারা বিয়ে করতে চায়, আমি তাদের বলি হ্যাঁ কর, সুন্দর একটা ফ্যামিলি পাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে একটা স্ট্যাম্প দিয়ে দেওয়া যে বিয়ে হলেই ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, কিছু করতে পারবে না, তা কিন্তু নয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কিন্তু ওই যে বললাম না, আমি কোনো কাজের মধ্যে ঢুকতে চাইতাম না, টিমিড, একদম ঘরকুনো যেটাকে বলে। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বাইরের জগতের সঙ্গে পরিচয় করিয়েছে, জোর করেই প্রায়। তখন আমার অভিমান হতো, আমি জানি আমি রাস্তা ক্রস করতে পারি না, জানি আমি বাইরে মানে কোথায় কি বাসে, কোন বাস উঠবো বা কি, কোথায় কি রুট, কি অটো, আমি কিছু জানি না।
আর এত অন্যভাবে মানুষ না, মানে কিছু করতে হয়নি। আর বলছে কিছু জানো না মানে জানতে হবে, পৃথিবীটা এরকম, তোমাকে জানতে হবে, তোমাকে বেরোতে হবে। তো খুব চোখের জল সানগ্লাসে ঢেকেই বেরিয়েছিলাম। বেরিয়ে তখন দেখলাম একটার পর একটা স্টেপ আমি করে ফেলতে পারছি। যখন দেখছি একটা করে আমি অ্যাচিভ করছি, তখন আমার কনফিডেন্সটা বাড়ছে। তো এই যে সবাই তো এই সুযোগটা পায় না যে হাজবেন্ড এগিয়ে দিচ্ছে, একদমই তাই, তাই না? হ্যাঁ, এগিয়ে দিয়েছে এবং তুমি করো। হ্যাঁ। পরবর্তীকালে অবশ্য এত আমি বাইরে বাইরে বিদেশে ট্যুর করছিলাম, তখন নিজের থেকেই বলেছে এখন তুমি একটু থামো, তোমার পায়ের তলে চাকা লাগানো মনে হচ্ছে, তুমি এবার থামো, হয়ে গেছে অনেক। হ্যাঁ, তো ওকেই বলতে হয়েছে, হ্যাঁ, ওই বলেছিল তুমি বাইরের জগতে যাও, ওকেই বলতে হয়েছে তুমি এবার থামো। মানে এতই আমি শুরু করেছিলাম প্রোগ্রাম। আর এনিওয়ে সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি যেটা বলবো যে নিজের নিজের একটা লক্ষ্য থাকে, তো ওই লক্ষ্যে স্থির থাকা দরকার। হ্যাঁ, হাজবেন্ড যদি মনে করে যে তোমাকে সাপোর্ট, তুমি যদি মনে করো আমি ভুল বললাম, যে হাজবেন্ড যদি তোমাকে সাপোর্ট না করে, তুমি তোমার লক্ষ্যভ্রষ্ট হয়েও না, এটা আমার মনে হয়। তুমি এগিয়ে যাও, তাতে যদি তোমার কিছু প্রবলেম আসে জীবনে, ঠিক আছে আসলো, দেখো পড়বে আবার উঠবে, আবার পড়বে আবার উঠবে, এই করতে করতেই তো জীবনে এগোয়, তাই না? ওই আমি কি হবে আমার, মানে ও আমাকে সাপোর্ট করছে না, আমার সব চলে গেল, আমি শুধু রান্না করলাম আর আমি বাড়ির কাজ করলাম, এ নয় যে আমার মাও তো তাই গৃহিণী, আমার বোনও তো তাই গৃহিণী, কিন্তু তারা বাইরের জগতের সঙ্গে ভীষণভাবে যুক্ত এবং সবার সঙ্গে হইচই করা, হুল্লোড় করা, কাজকর্ম করা, সেটাও একটা আলাদা জিনিস, কিন্তু আলাদা জগৎ। কিন্তু নিজের পায়ে দাঁড়ানো, যেটা আমি বলছি কিছু একটা অ্যাচিভ করা, সেটা তুমি বাড়িতে বসেও তুমি কিছু করো না। বাড়িতে এখন দেখো অনলাইনে কত বিজনেস, বাড়িতে বসেও কত কিছু করা যায়, ইনোভেটিভ আইডিয়া থাকলে কত কিছু করা যায়। হ্যাঁ, এখন তোমার যদি মনে হয় যে তুমি ওটা পারো না, বা তোমার ওই দিকটা নেই, ওই দিকে ন্যাক নেই, সেটা আলাদা কথা। কিন্তু চেষ্টা করলে কিন্তু অনেক কিছু করা যায়। এখন একটা লকডাউন আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমরা কত কিছু পারি। হ্যাঁ, লকডাউনে ঘরে বসে কত ছেলেমেয়েরা কত কিছু করে ফেলেছে, তাই না? কত নিজেকে জানতে পেরেছে যে আমি গান গাইতে পারি, আমি নাচ করতে পারি, আমি রান্না করতে পারি, আমি সেলাই করতে পারি, আমি বিজনেস করতে পারি। অনলাইনে আমি এই ছোটখাটো বিজনেস থেকে কত বড় হয়ে যাচ্ছে অনলাইনে। আমি দেখেছি এই ছোট্ট জিনিস নিয়ে 10টা বা 15টা জিনিস নিয়ে বসেছে তারা, এখন কত সুন্দর করে একটা বড় একটা দোকান করে ফেলেছে। তো ইচ্ছে থাকলেই হয়, ডেডিকেশন লাগে, ইচ্ছে থাকলেই হয়, একটুখানি শক্ত হতে হয় মন। আমি যদি মনে করি যে আমাকে না করেছে, ঠিক আছে বাবা, তাহলে না, এটা মেনে নিলেই নষ্ট একদম। এই জন্যই আর কি একটু শক্ত হয়ে এগিয়ে যেতে হবে। এখন তো সব পারে মেয়েরা কি পারে না বলো তো, সেই সব জায়গায় যেতে পারে। তো সুতরাং আমার মনে হয় একটুখানি মানসিকভাবে একটু শক্তপোক্ত হয়ে গেলে না, সব এগিয়ে যেতে পারে। তো এত গুণী, এবং সবাই বলে যেটা যে ওনার এত গুণ আছে, ওই জন্য লক্ষ্মীও আছে প্রচুর, আর দেখতেও লক্ষ্মীমন্ত টাইপের। এবার তো নিশ্চয়ই প্রপোজাল প্রচুর এসেছিল, এবার সেটা কি মানে ওই মুখচোরা স্বভাবের জন্যই অ্যাকসেপ্ট করা হয়নি, নাকি না ইচ্ছেও ছিল না আমি কেরিয়ার বা পরে এটা নিয়ে ভাবা যাবে? মানে তুমি যে কি বলতে চাইলে, মানে জীবনে কেউ এসেছিল কিনা, না মানে এই জন্য কিছু মানে হতেই তো পারে এরকম, কিন্তু তুমি বললেনই যে একদমই আমি ওরকম মুখচোরা স্বভাব। দেখো অল্প বয়সে এরকম সবাই অনেকেই আসে, কিন্তু আমি চেয়েছিলাম আমার বাবা যাকে পছন্দ করে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব, এটা আমার ভেতরে ছিল। এবার আমি না মানে এখনো আমি আমার মা বাবাকে আমার সঙ্গে রেখেছি। বাপি কিন্তু ডিমেনশিয়ার পেশেন্ট, হ্যাঁ, মানে অ্যালজাইমার্সের একদম ফার্স্ট স্টেজ, কিছু মনে রাখতে পারে না, কিন্তু একই কথা বলতে থাকে বারবার করে। কিন্তু বাপির সামনেও আমি একটা প্যান্টস পরবো বা কিছু একটা পরবো, আমি হয়তো বাইরে অন্য কোনো একটা অন্য রুমে গিয়ে পরে একটু করে বেরিয়ে যাই, মানে বাপি দেখলে কি ভাববে, আমার খালি এটাই মনে হয়। তো আমি একটু এরকম মানে ওই স্বভাবের, আমার কিছু করার নেই, মানে এটা কিছু কম, আমি এরকমই। তো ছোটবেলায় ভাবতাম যে না, আমার বাপি যাকে পছন্দ করে আমাকে বিয়ে দেবে, আমি তাকে নিয়েই আমি হ্যাপি থাকবো, এরকমই আমার মেন্টালিটি ছিলাম। তো তাই হয়েছে। আমরা অনেকেই
প্রপোজাল তো এসেছে, কিন্তু কেঁদে কেটে বা যে চিঠি পিঠি পেয়েছে কেঁদে কেটে মার কাছে দিয়ে দিয়েছি যে মা দেখো না কে কিছু আমাকে চিঠি লিখেছে, এরকম আর কি। আমার বোন হেসে মরে, বোন আমার থেকে ছোট, সে তো হেসে তুই কেন দিলি মাকে, আমি আমাকে ভালো লাগে না, আমাকে ভালো লাগে না, এরকম টাইপের আমি ছিলাম। তো সেখান থেকে এরকম একটা, আজকে যেখানে আমি আছি, আমি যা পেয়েছি জানো তো আমি খুব হ্যাপি। আমি খুব উচ্চাকাঙ্ক্ষী নই যে আমি একদম মানে এই লেভেলে যাব, কিন্তু যেটা পেয়েছি, আমাকে আমার গুরুজি বলতেন, মানে আন্টিকে, কেন আমি বারবার আন্টির কথা বলি, আন্টি না আমার মায়ের পরেই ওনার স্থান। আমি ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড বলতে যা বোঝায়, মানে বেশিরভাগটা সময় মায়ের পরে আমি আন্টির সঙ্গে কাটাতাম। কারণ বিয়ের পরে তো আর মার কাছে থাকতে পারতাম না, বিয়ের পরে আমি আন্টির সঙ্গে বেরোনো, সকালে স্কুল করে কালামান্ডামে ঢুকতাম, সেখান থেকে ওনার সঙ্গে সন্ধ্যে 7টা 8টা রিহার্সাল চলছে, প্র্যাকটিস চলছে, থাকতামই ওখানে, মানে ওটা আমার ঘর বাড়ি ছিল। তো সেই জন্য মায়ের পরে ওই মাকেই পেয়েছি, সেজন্য বারবারই কথাটা উঠে আসে। তো বলতেন যে কখনো ফলের আশা করবে না, কাজ করে যাও। মালবিকা সুন্দর করে বলতেন যে এই মালবিকা শুধু কাজ করে যাবে, কাজ করে যাবে, ফলের আশা করবে না। তো মিষ্টি করে বলতেন, কানে এখনো বাজে সব সময় একটা কথা, ফলের আশা করবে না, কাজ করে যাও, দেখবে একদিন না একদিন তুমি ঠিক অ্যাচিভ করবে তোমার জায়গাটা। সত্যি তাই হয়েছে। এবং আমি মানে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমার সামনে হয়তো অনেকে আমার থেকে হয়তো মানে কম একটু নাচের মানে সেরকম হয়তো নয়, কিন্তু তারা প্রচুর প্রোগ্রাম করছে। আমার হয়তো মনে দুঃখ হচ্ছে, কিন্তু আন্টি সবসময় দুঃখ করবে না, একদম আসেনি সেটা একদম এত ঢুকে গেছে আমার মনের মধ্যে। আমিও আমার স্টুডেন্টদের বলি, একটা প্রোগ্রাম যখন নষ্ট হয়ে গেল বা হলো না, অনেক সময় তো এরকম হয়, আসছে হলো না, ম্যাম দেখো না এরকম হলো, আমি একদম দুঃখ করবে না, পরে আরেকটা আসবে। এটা আমার ভেতরে ঢুকে গেছে। এবং আমার এই যে অনেক সময় হয় একটা কাজ আসবে করেও হলো না, দুঃখ করে লাভ নেই, যেটা হওয়ার হবে, যেটা হওয়ার নয় সেটা কখনো হবে না। আর সেটার জন্য না আমি টানা হিচড়ে করে আমি নামার কোনো চেষ্টা করব না। এটা আমার কাছে একটা, এটা এরকমই আমি, যে আমি কোনোদিনও নিজেকে কারোর কাছে বলিনি যে আমাকে কাজটা দাও, আমার কাজ দেখে কাজ এসেছে। সেরকম অভিনয়ের জগতেও তাই, নাচের জগতেও তাই, যে আমি যে কাজটা করছি সেটা দেখার পরে যদি কেউ আসে তবেই আমি যাই, আদারওয়াইজ আমি নিজের থেকে কখনো করিনি কিছু। তো এত কাজের মাঝে নিজের জন্য কোনো সময় থাকে? নিজের জন্য সময় বের করে নিতে হয়, রাত্রিবেলাটা একটু নিজের জন্য সময় রাখি। আর এখন তো মা বাবার জন্য একটু আমাকে তাকে সময় দিতে হয়, আদারওয়াইজ আমি তো মানে সত্যি কথা বলতে আমি চাইলে তো নিজের একাই তো, আমার হাজবেন্ড 2015-এ উনি চলে গেছেন, ক্যান্সার হয়েছিল। তো আমার কোনো ইস্যু নেই, ছেলে মেয়ে নেই, তো আমি তো একাই, শ্বশুর শাশুড়ি কেউ নেই, আমি তো একা নিজেকে প্রচুর সময় দিতে পারতাম এবং নিজের নানান কাজ করতে পারতাম। কিন্তু আমি বাবা মার দায়িত্বটা আমি নিয়েছি, আমি নিজের থেকে নিয়েছি। কারণ সল্টলেকে থাকতেন, অত দূর আমাকে দেখাশোনা করতে হতো, কিন্তু অতটা দূর গিয়ে তার থেকে নিজের কাছে নিয়ে আসা বেটার। তো আমরা একসঙ্গে ওই জন্য, তো বাবা মাকে সঙ্গ দিতে হয়। মা হুইল চেয়ারে আছে, পায়ে প্রবলেম আছে, বাবা ডিমেনশিয়ার পেশেন্ট, তাকে দেখতে হয়, প্লাস স্কুল আছে, নাচ আছে, অভিনয় আছে, সব কিছু মিলিয়ে যেটুকু সময় নিজের জন্য বাঁচে ও তো রাত্রিবেলাটুকু। বোনের সঙ্গে গল্প করি, বন্ধুর সঙ্গে গল্প করি, খুব একটা বেশি আমি পার্টিতে যাই না, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা একদম নেই, মানে সিনেমা দেখা সেরকম বন্ধু বান্ধব তো ওই আমার খুব ক্লোজ 2-1 বন্ধু আছে, তাদের সঙ্গে মিশে। ইন্ডাস্ট্রির সেরকম খুব একটা বন্ধু হয় না, মানে বন্ধু আমি করতে পারিনি, এটা আমার, আমি বন্ধু সেরকম করতে পারিনি। কিন্তু যাদের সঙ্গে কাজ করি তাদের সঙ্গে খুব বন্ধুত্ব হয় ঠিকই, কিন্তু তারপরে যখন আবার কাজ, তখন ফোনে একটু যোগাযোগ থাকে, কিন্তু ওই যে গিয়ে মিট করা, কোথাও গিয়ে বসা, কোথাও আড্ডা মারা, ওই জিনিসটা আমার পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, অনেক যেহেতু আমার কিছু দায়িত্ব এখন আছে, তাই এমনিতেও আমি এরকম একটু আড্ডাটা কম মারি। তো নিজের সঙ্গে নিজের মতন, আর স্কুলের কাজ থাকে প্রচুর, খাতা দেখা, খাতা কালেকশন থাকেই থাকে, ওইগুলো তো থাকে না, ওইসব কাজও তো আছে। তো এইভাবেই সময় কেটে যায়, আর আমার খুব একটা অসুবিধা হয় না। পলিটিক্সে আসার ইচ্ছা? একদম না, একেবারে না। আমি পলিটিক্স
বুঝি না বলবো না, বুঝি তো সবাই, একদম বুঝি না বললে বোকা বোকা কথা বলা হয়, কারণ একটু বুঝতেই হয়। কিন্তু পলিটিক্সে গিয়ে আমি কিছু যদি কাজ না করতে পারি, আমি মানে নিজের কাজ দেখাতে না পারি, সেটা করার কিন্তু অন্য লেভেলে তোমাকে উঠতে হবে। যে কেউ কিন্তু পলিটিক্সে যেতে পারে না। তো এখন সবাই চলে যাচ্ছে ঠিকই, কিন্তু আমাকে মানে হাজারবার বললেও আমি পলিটিক্সে যাবো না, কিন্তু আমি নিজে খুব ভালো করে জানি আমার ক্যাপাসিটি কতটুকু। নিজেকে আগে ভালো করে চিনি, আগে আমি নিজেকে ভালো করে জানার পরে আমি সেখানে এগোই। যদি আমি পারি তবেই এগোই, এটাতে আমি পারবো না আমি আগের থেকেই জানি, আমি যাবোই না। তো মালবিকাদি নাচের স্কুলে ভর্তি হতে গেলে মানে কিভাবে হতে হবে, এটা অনেকেরই প্রশ্ন, যে কিভাবে ক্লাস করা? ক্লাসে কিছুই না, আমার স্টুডেন্টরা আছে, তাদের সঙ্গে যোগাযোগ, একটা নাম্বার আছে, সে নাম্বারে যোগাযোগ করে ওরাই ব্যবস্থা করে সমস্ত কিছু। আমার 3-4 জন সিনিয়র স্টুডেন্ট আছে, ওরাই দেখাশুনো করে। আর আমি সিনিয়রদের ক্লাস নেই, আর বাকি জুনিয়রদের ক্লাসটা ওরাই নেয়। তো এইভাবে চলছে, অসুবিধা কিছু নেই। অনেকে ভাবে যে আমার সঙ্গে যোগাযোগ করা যাবে না, কিছু না, কিচ্ছু না, জাস্ট একটা ফোন করলেই হয়। স্কুলটা কোথায়? স্কুলটা গোল পার্কে। আচ্ছা, তো ফোন নাম্বারটা কি মানে আপনাকেই ফোন করতে হয় নাকি? আমাকে ফোন করলে হবে, আমার স্টুডেন্টকে ফোন করতে, মানে আমাকে ফোন করলে আমি স্টুডেন্টের নাম্বারটাই আমি ফরওয়ার্ড করে দিই। আর ফেসবুকে একটা আমার যায়, আমার ক্লাসের একটা অ্যাড আছে, ওখানে দেখলেই পাওয়া যাবে। কোনো পেজ আছে? হ্যাঁ, আমার পেজ আছে। আচ্ছা, ওই পেজে এবি পেজে নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, তো শেষ করব তার আগে গসিপি বঙ্গের দর্শকদের উদ্দেশ্যে কিছু। গসিপি বঙ্গের দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি, গরম আসছে, খুব ভালো করে কাটান, ভীষণ বাড়িতে থাকুন, অপ্রয়োজনে বাইরে বেরোবেন না, খুব বেশি করে জল খাবেন, আর ঠান্ডা থাকার চেষ্টা করুন, মাথা ঠান্ডা রাখুন, আর খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, ব্যাস এইটুকু। আর গসিপি বঙ্গের সঙ্গে আড্ডা দিয়ে কেমন লাগে? গসিপি বঙ্গের সঙ্গে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। গসিপ, নানা রকম গসিপ চলছে, তো গসিপ কার না ভালো লাগে, তো খুবই ভালো লাগলো। সকলের সঙ্গে থাকবেন, দেখবেন, এবং আমরা আছি, এবং অনেকেই এই গসিপি বঙ্গের সঙ্গে যুক্ত আছে। প্রত্যেকেরই জীবনের অনেক কথা আপনারা জানতে পারবেন, শুনতে পারবেন। ভালো থাকবেন। আজকের মতো আমাদের তারকাদের গসিপ এখানেই শেষ হলো। পরবর্তী পর্যায়ে আবার কোনো এক তারকাকে নিয়ে আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ সাবস্ক্রাইব করুন গসিপি বং, আমাদের ফেসবুক পেজ গসিপি বং, আর আমাদের ওয়েবসাইট www.gossipybong.com, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।